হাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা যে বিষয়টা পড়ব সেই বিষয়টা হচ্ছে হেরিডিটি চ্যাপ্টার ডেভিয়েশন ফ্রম মেন্ডেলিজম। আমরা মেন্ডেলের যে সূত্রগুলো পড়েছি, সেই মেন্ডেলের সূত্রগুলি যেগুলো পড়েছি সেইগুলো ছাড়াও তার কিছু ব্যতিক্রম দেখা যায়। মেন্ডেলের সূত্র মেনে চলে না এমন ঘটনা আমরা প্রকৃতিতে দেখতে পাই। সেই ঘটনাগুলোকে বলা হয় ডেভিয়েশন অফ মেন্ডেলিজম বা বলা হয় মেন্ডেলবাদের বিসরণ। সেই মেন্ডেলবাদের বিসরণ আজকে আমরা পড়ব, ঠিক আছে? তার আগে প্রিভিয়াস ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করেছিলাম সেটা কি, সেটা হচ্ছে ব্লাড গ্রুপ ডিটারমিনেশন। সেই ব্লাড গ্রুপ ডিটারমিনেশন আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম। সেই ব্লাড গ্রুপে আমরা পড়েছিলাম যে রক্ত বা ব্লাড ডিটারমিনেশনের পরে তিনটে অ্যালিল দ্বারা হয় ক্রোমোজোমের মধ্যে। একটা হচ্ছে আই এ, একটা হচ্ছে আই বি, আর একটাকে লেখা হয় আই ও অথবা লেখা হয় স্মল আই। ঠিক আছে, আমি স্মল আই ইউজ করেছিলাম। তো এই তিনটে অ্যালিল দ্বারা কি হয়, ব্লাড যে চারটে গ্রুপ আছে এ বি ব্লাড গ্রুপের এ বি এ বি আর ও নির্ধারিত হয়। সেটা কিভাবে নির্ধারিত হয় সেটা আমরা আগের ক্লাসে দেখেছিলাম, তাই তো? আগের ক্লাসে আমরা দেখেছিলাম যে যদি রক্তের মধ্যে এরকম অ্যালিল ফ্রিকোয়েন্সি দেখা যায় যে আই এ আছে দুটোর মধ্যে, আই এ অথবা আই এ স্মল আই, এরকম যদি হয় তাহলে আমরা দেখেছিলাম সেই রক্তের গ্রুপটা এ হয়েছিল, তাই তো? আবার দেখেছিলাম যে বি এর ক্ষেত্রে আই বি অথবা এরকম ফ্রিকোয়েন্সি ছিল আই বি স্মল আই, তখন সেই ক্ষেত্রে হয়েছিল রক্তের গ্রুপ বি। আর এবি এর ক্ষেত্রে কি দেখেছিলাম যে দুটো অ্যালিলের মধ্যে একটা অবশ্যই আই এ আর একটা অবশ্যই আই বি হতে হবে, তবে সেটা এবি ব্লাড গ্রুপ হবে। আর ও এর ক্ষেত্রে কি দেখেছিলাম, ও এর ক্ষেত্রে দেখেছিলাম যে দুটোই হচ্ছে রিসেসিভ হবে, ঠিক আছে? দুটোই রিসেসিভ হবে স্মল আই স্মল আই। এরকম যে অ্যালিলিক কম্বিনেশন, এরকম অ্যালিলিক কম্বিনেশনে এরকম ব্লাড গ্রুপ আমরা দেখেছিলাম। তাহলে এখানে দেখো যেটা ও ব্লাড গ্রুপের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সেখানে কোনো ডোমিন্যান্ট অর্থাৎ এ আই এবং আই বি নেই, শুধু রিসেসিভটা আছে স্মল আই, শুধু রিসেসিভটা আছে স্মল আই। এই ক্ষেত্রে হয়েছে রক্তের গ্রুপ ও, ঠিক আছে? এবার তার মানে আমরা জানি যেখানে কোনো ডোমিন্যান্ট অ্যালিল থাকবে না সেটা সবসময় ও রক্ত গ্রুপকে ইন্ডিকেট করবে। কিন্তু ভারতবর্ষের বোম্বাই, ভারতবর্ষের কোথায় বললাম, ভারতবর্ষের বোম্বাইতে তোমার বিজ্ঞানীরা 1952 সালের দিকে, কত সালে, 1952 সালের দিকে ভারতবর্ষের বোম্বাইতে দেখলো একটা মেয়ে ছিল। সে মেয়েটার রক্তের গ্রুপ ছিল কি, সে মেয়েটার রক্তের গ্রুপ ছিল ও। কি ছিল তার ব্লাড গ্রুপ, কি ছিল ব্লাড গ্রুপ ছিল ও। তাহলে ও যদি ব্লাড গ্রুপ হয় তাহলে সেই মেয়েটার শরীরের মধ্যে আমরা অ্যালিল কি দেখতে পাবো, তার জিনের মধ্যে অ্যালিল কি দেখতে পাবো, স্মল আই স্মল আই। তার মানে তার অ্যালিল থাকা উচিত স্মল আই স্মল আই। কিন্তু মানে বিস্ময়কর ভাবে দেখা যাচ্ছে যে সেই মেয়েটার শরীরে এরকম কোনো স্মল আই অ্যালিল ছিল না, এরকম কোনো স্মল আই অ্যালিল ছিল না। তাহলে কি ঘটনা ঘটেছে, তাহলে মেয়েটার রক্ত ও কিভাবে হলো? কারণ আমরা জানি ও হতে গেলে স্মল আই দুটো রিসেসিভ হতে হবে, কিন্তু দুটো রিসেসিভ নেই। তার মানে দেখা যাচ্ছে যে ওই মেয়েটার শরীরে কি আছে, অ্যালিল গুলো এরকম আছে, আই আছে, ঠিক আছে, আই বি আছে, অর্থাৎ এই অ্যালিলগুলো অর্থাৎ রক্তের গ্রুপ এ হতে পারে অথবা বি হতে পারে অথবা এবি হতে পারে, এমন অ্যালিলগুলো আছে। অর্থাৎ এমন অ্যালিল কোনগুলো, আই বি এরা আছে। তা সত্ত্বেও সেই মেয়েটার রক্ত হচ্ছে, অর্থাৎ এরা থাকা সত্ত্বেও মেয়েটার রক্ত হচ্ছে ও ও রক্তের গ্রুপ। এটা কেন হলো সেটা আমরা পরে বলছি। তো এই যে ব্যাপারটা, অর্থাৎ আই এ আই বি এই অ্যালিলগুলো থাকা সত্ত্বেও সেই মেয়েটার রক্তের গ্রুপ এ বি অথবা এ বি কোনোটাই হয়নি, ও গ্রুপ হয়ে গেছে। অর্থাৎ তার রক্তের ফিনোটাইপ কি ও, কিন্তু জিনোটাইপ কি এটা নেই, কি আছে এ অথবা আই এ অথবা আই বি এরকম আছে।
তাহলে এই যে ফিনোটাইপটা যেটা আমরা দেখতে পেলাম বোম্বাই একটা মেয়ের ক্ষেত্রে, সেটা যেহেতু বোম্বাইয়ের মেয়েটার ক্ষেত্রে দেখা গিয়েছিল বলে এটাকে বলা হয় বোম্বে ফিনোটাইপ। ঠিক আছে, তাহলে তোমাদেরকে যদি বলা হয় বোম্বে ফিনোটাইপ কি, তাহলে বোম্বে ফিনোটাইপ খুব সিম্পল ভাষায় হচ্ছে যে 1952 সালে বোম্বাইতে একটা মেয়ে পাওয়া গেছিল, যে মেয়েটার শরীরে রক্তের গ্রুপ ছিল কি ও ছিল, কিন্তু তার জিনোটাইপ কি ছিল, ও স্মল আই ছিল না। অর্থাৎ এ বি অথবা এ বি রক্তের গ্রুপ হতে পারে এমন অ্যালিলগুলো ছিল, অর্থাৎ ক্যাপিটাল এ অথবা ক্যাপিটাল বি এই অ্যালিলগুলো ছিল, তার সত্ত্বেও তার রক্তের গ্রুপ ছিল ও। এই ধরনের রক্তের যে ফিনোটাইপ পাওয়া গেছিল তাতে সেটা 1952 সালে বোম্বাইতে পাওয়া গেছিল বলে একে বোম্বে ফিনোটাইপস বলা হয়। এবার বোম্বে ফিনোটাইপসের আমরা আরেকটু ডিটেলসে যদি যাই, প্রশ্ন তো হবেই, কারণ আমরা এতদিন ধরে এই সিস্টেমটা পড়ে এসেছি, এই সিস্টেম এখানে ফলো হচ্ছে না। এই সিস্টেমটা কেন ফলো হলো না, এই সিস্টেমটা কেন ফলো হলো না, তার প্রথম যে ব্যাখ্যা সেটা হচ্ছে মিউটেশন। কি বললাম? মিউটেশন। তোমরা বাংলা এটাকে কি বলা হয়, প্রকরণ না কিছু একটা বলে। তাহলে এই যে মিউটেশন, মিউটেশন হলে কি হয়, কোন জিনের যদি মিউটেশন হয় তাহলে তার ক্যারেক্টার পাল্টে যায়। অর্থাৎ ধরো একটা ডোমিনেন্ট জিন, সেই ডোমিনেন্ট জিন একটা জিন মনে করো আর, এই আরটা হচ্ছে লাল কালারের জন্য দায়ী, কোনো একটা ফুলের ধরো লাল কালার দেয়। এবার জিনটার মধ্যে যদি মিউটেশন হয়ে যায় তাহলে ওই জিনটা আর লাল কালার দেবে না, কারণ মিউটেশন হয়ে গেছে মানে সে রিসেসিভ হয়ে গেছে। তার মানে ও লাল কালারের উল্টোটা কি, হোয়াইট কালার, তাহলে হোয়াইট কালার দেবে। বুঝতে পেরেছো? তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে কোনো একটা জিনের যদি মিউটেশন হয় তাহলে সেই জিনের যে ন্যাচারাল যে ক্যারেক্টার সেটা কিন্তু বিলুপ্ত হয়ে যায়, সেটা আর প্রকাশ পায় না। তার ফলে তার কি হয়, রিসেসিভ ক্যারেক্টার বা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা কিন্তু প্রকাশ পায়। তো এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে যে জিনটা তোমরা যখন পড়েছো, তোমরা যখন ব্লাড গ্রুপ ডিটারমিনেশন পড়েছো তখন দেখেছো যে আই এ থেকে একটা গ্লাইকোসাইল ট্রান্সফারেজ উৎপন্ন হয়, আই এ থেকে গ্লাইকোসাইল ট্রান্সফারেজ উৎসেচক উৎপন্ন হয়, এটা তোমরা দেখেছো। এই গ্লাইকোসাইল ট্রান্সফারেজ উৎসেচকটা কি করে, রক্তের মধ্যে থাকা যে এইচ স্ট্রাকচার বা এইচ গঠন, সেই এইচ স্ট্রাকচারের এন্ড প্রান্তে পরিবর্তন ঘটায়, তাই তো? এই যে এইচ স্ট্রাকচারের এন্ড প্রান্তে পরিবর্তন ঘটানোর ফলে কি হয়, যদি আই এ থেকে হয় তাহলে সেটা এ অ্যান্টিজেন তৈরি করে, আর গ্লাইকোসাইল ট্রান্সফার যদি আই বি থেকে উৎপন্ন হয় তাহলে সেই ক্ষেত্রে বি অ্যান্টিজেন তৈরি করে। এটা আমরা দেখেছিলাম। এবার কি হয়, এই যে এইচ স্ট্রাকচার, এই যে এইচ স্ট্রাকচার এটা যে একটা গঠন, এই গঠনটা শরীরে যেখান থেকে তৈরি হয় অর্থাৎ মিউকোপলিস্যাকারাইড, এটা তৈরির জন্য যে জিনটা দায়ী সেই জিনের মধ্যে যে জিনটা এই এইচ স্ট্রাকচারটা তৈরি করে সেই জিনের কি হয়, মিউটেশন হয়ে যায়। কি হয়ে যায়, সেই জিনটার মিউটেশন হয়ে যায়। যদি জিনটার মিউটেশন হয়ে যায় তাহলে কি হবে, এই জিনটা যে এইচ স্ট্রাকচার গঠন করছিল সে আর এইচ স্ট্রাকচার গঠন করবে না। তাহলে যদি এইচ স্ট্রাকচার গঠনটা না হয়, এই এইচ স্ট্রাকচার গঠন যদি না হয় তাহলে কি হবে, এখানে কোনো এইচ স্ট্রাকচার নেই। এইচ স্ট্রাকচার নেই মানে গ্লাইকোসাইল ট্রান্সফারেজ আই এ থেকে বা আই বি থেকে যেটা উৎপন্ন হলো সেটা কিন্তু এর পরিবর্তন করতে পারবে না। নেই তো কার পরিবর্তন করে, তাই না? তাহলে এর পরিবর্তন করতে পারে না। যখনই এর পরিবর্তন করতে পারে না তখন কি হয়, হয় আই এ অথবা এ অথবা বি এই অ্যান্টিজেন তৈরি হয় না। যদি অ্যান্টিজেন তৈরি না হয় তাহলে রক্তের মধ্যে কোনো অ্যান্টিজেন থাকবে না। তাহলে রক্তের মধ্যে কি হবে, নো অ্যান্টিজেন। আর নো অ্যান্টিজেন কোথায় হয় আমরা জানি, ও ব্লাড গ্রুপ। ও যে গ্রুপ, ও ব্লাড গ্রুপে কোনো অ্যান্টিজেন থাকে না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বোম্বে ফিনোটাইপ অর্থাৎ যে মেয়েটার শরীরে আইআইবি অ্যালিল থাকা সত্ত্বেও তার রক্তের গ্রুপ হয়ে গেছিল ও, তার কারণ হচ্ছে তার যে এই রক্তের যে এইচ স্ট্রাকচার গঠনকারী যে জিনটা সেই জিনটার মধ্যে মিউটেশন হয়ে গেছিল।
এবার যখন মিউটেশন হয়ে গেছিল তখন কি হয়েছিল, সেই জিনটা আর এইচ স্ট্রাকচার তৈরি করতে পারেনি। যদি এইচ স্ট্রাকচার তৈরি করতে না পারে তাহলে তার আইবি অ্যালিল থাকা সত্ত্বেও তারা গ্লাইকোসাইল ট্রান্সফারেজ উৎসেচক তৈরি করেছে ঠিকই, কিন্তু যেহেতু এইচ স্ট্রাকচার নেই তার মানে কি হয়েছে, এর কোনো পরিবর্তন হয়নি। অ্যাকচুয়ালি এইচ স্ট্রাকচার পরিবর্তন হয়ে কি হয়, অ্যান্টিজেন তৈরি হয়। তাহলে এইচ স্ট্রাকচার নেই তো কি থেকে অ্যান্টিজেন তৈরি হবে, কার পরিবর্তন ঘটাবে, গ্লাইকোসাইল ট্রান্সফারেজ থাকে না, তখন সেখানে কোনো অ্যান্টিজেন উৎপন্ন হয় না, সেই কারণে কোনো অ্যান্টিজেন থাকে না। আর আমরা জানি যে কোনো অ্যান্টিজেন থাকে না কোন রক্তের গ্রুপে, ও রক্তের গ্রুপে, সেই হিসাবে এটা হয়ে গেছে ও রক্তের গ্রুপ, যদিও তার মধ্যে আইএ এবং আইবি অ্যালিল ছিল। বুঝতে পেরেছো? এটা হচ্ছে বোম্বে ফিনোটাইপ। ঠিক আছে, রক্তের গ্রুপ সম্পর্কে মোটামুটি এইটুকু পড়লেই আমাদের হবে। আমি বোথ নিট এবং এইচএস দুটোই পড়িয়ে দিলাম, দুই ক্ষেত্রে এটা কাজে লাগবে। ঠিক আছে, এবার আমরা আগের দিন রক্তের গ্রুপের ক্ষেত্রে কি বলেছিলাম, সেখানে বলেছিলাম যে আরএইচ যে ফ্যাক্টর, সেই আরএইচ ফ্যাক্টর সম্পর্কে কিছু কথা বলবো বলেছিলাম, কিন্তু প্রিভিয়াস ক্লাসে টেকনিক্যাল প্রবলেম বারবার হচ্ছিল বলে আমরা সেটা বলে উঠতে পারিনি বা বিশ্বাস করে উঠতে পারিনি। আজকে বলে দিচ্ছি যে আরএইচ ফ্যাক্টর হচ্ছে একটা অ্যান্টিজেন, মানে এটা একটা অ্যান্টিজেন কি ধর্মী হয়, প্রোটিন ধর্মী হয়, এটা একটা প্রোটিন ধর্মী অ্যান্টিজেন। আরএইচ হচ্ছে এক ধরনের অ্যান্টিজেন। ঠিক আছে, এই অ্যান্টিজেনটা কোথায় থাকে, এই অ্যান্টিজেনটা থাকে হচ্ছে আমাদের ব্লাড গ্রুপ। কোথায়? ব্লাডে থাকে। ঠিক আছে, আমাদের রক্তের মধ্যে এই আরএইচ অ্যান্টিজেনটা থাকে। এই আরএইচ অ্যান্টিজেনটা যদি আমাদের রক্তের মধ্যে উপস্থিত থাকে তখন তাকে বলা হয়, তার মানে আরএইচ প্রেজেন্ট আছে, তখন তাকে বলা হয় পজিটিভ। যদি এই আরএইচ ফ্যাক্টর আমাদের রক্তের মধ্যে না থাকে তার মানে কি নেই, নেগেটিভ, আমি ঋণী, আমার কাছে আরএইচ নেই, তখন সেটা বলা হয় আরএইচ নেগেটিভ। অর্থাৎ কারোর রক্তে যদি আরএইচ উপস্থিত থাকে তাহলে সেটাকে বলা হয়, সেই রক্তটাকে বলা হয় আরএইচ পজিটিভ। আর যদি আরএইচ না থাকে তাহলে সেটাকে বলা হয় আরএইচ নেগেটিভ। এইভাবে কোনো একটা রক্তের গ্রুপ, সাপোজ মনে করো ও রক্তের গ্রুপ, এই রক্তের গ্রুপের মধ্যে কোনো আরএইচ নেই, তখন সেটাকে বলা হয় ও নেগেটিভ রক্ত। ঠিক আছে, ও নেগেটিভ তার মানে হচ্ছে ও আরএইচ নেগেটিভ, এর মধ্যে কোনো আরএইচ নেই। আর ও পজিটিভ মানে হচ্ছে এর মধ্যে আরএইচ আছে। বুঝতে পেরেছো? এবার ঘটনা হচ্ছে এই যে আরএইচ অ্যান্টিজেনটা, এটা একটা অ্যান্টিজেন, এটাও আমাদের শরীরের মধ্যে কতগুলি জিন তত্ত্ব দিয়েছিলেন, জিনের থেকে তৈরি হয়। ফিশার বলে একজন সায়েন্টিস্ট আছেন, তিনি এই জিন তত্ত্ব দিয়েছিলেন, যে বলেছিলেন কতগুলি জিন শরীরের মধ্যে আছে, সেই শরীরের মধ্যে এই জিনগুলো থেকে এই আরএইচ তৈরি হয়। সেই তিনটে জিনের নাম তিনি বলেছিলেন ক্যাপিটাল সি, ডি আর ই। আর এদের অ্যালিলগুলো হচ্ছে স্মল সি, স্মল ডি আর স্মল ই। এই যে তিনটে জিন, এই তিনটে জিনের মধ্যে যে ওরিয়েন্টেশন, সেটা যদি ডি সবসময় ডমিন্যান্ট হয়, ডি যদি ডমিন্যান্ট থাকে, ক্যাপিটাল ডি যদি থাকে, তাহলে সেটা সবসময় আরএইচ তৈরি করবে, আরএইচ উৎপন্ন করবে। আর ডি যদি মিউটেশন রিসেসিভ হয়ে যায়, অর্থাৎ স্মল ডি যদি হয়, বাকি এইগুলো যাই থাকে না, যেমন ধরো এক্ষেত্রে স্মল সি যদি হয় আর এটা যদি স্মল ই হয়, ক্যাপিটাল ডি আছে, তাহলেও বাকিগুলো স্মল হোক আর যাই হোক, যদি ক্যাপিটাল ডি থাকে তাহলে সেটা আরএইচ উৎপন্ন করবে। আর যদি এমন ঘটনা হয় যে ডি স্মল হয়ে গেছে কিন্তু বাকিগুলো, যেমন মনে করো এখানে সি আছে বা এখানে মনে করো ই আছে, এইগুলো ডমিন্যান্ট থাক, কোনো সমস্যা নেই। কিন্তু যদি স্মল ডি হয়ে যায়, অর্থাৎ ডি যে জিনটা সেটা যদি রিসেসিভ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কোনো আরএইচ উৎপন্ন হবে না, তার মানে সেটা হচ্ছে আরএইচ নেগেটিভ। বুঝতে পেরেছো? তো এই সিম্পল ব্যাপার, এটা খুব ডিটেলসে জানার দরকার নেই, আমি যারা নিট দেবে তাদের জন্য একটু বলে দিলাম। তো এই হচ্ছে আরএইচ এর ব্যাপার। তো এই আরএইচ প্রথম কে আবিষ্কার করেছিল, আরএইচটা প্রথম আবিষ্কার করেছিলেন আমাদের ওয়েল নোন দুজন বিজ্ঞানী। একজন হচ্ছে তোমরা জানো ল্যান্ড স্টেইনার ছিলেন, আর একজন হচ্ছে কুইনার বলে একজন সায়েন্টিস্ট ছিলেন।
এই দুজন মিলে এই আরএইচটা আবিষ্কার করেছিলেন। সেটা আরএইচ কেন নাম দেওয়া হলো অ্যান্টিজেনটা? আরএইচ নামকরণের কারণ হচ্ছে রিসাস নামক একটা বানর ছিল। সেই রিসাস নামক বানরের শরীরে এই আরএইচটা প্রথম পাওয়া গেছিল বলে, এই অ্যান্টিজেনটা প্রথম পাওয়া গেছিল বলে এটাকে বলা হচ্ছে, এই আরএইচ থেকে নেওয়া হয়েছে আরএইচ। বুঝতে পেরেছো? তাহলে রিসাস নামক বানরের শরীরে প্রথম এই অ্যান্টিজেনটা পাওয়া গিয়েছিল। এটা কি আবিষ্কার করেছিল? কার্ল ল্যান্ডস্টেইনার এবং সায়েন্টিস্ট উইনার। বুঝতে পেরেছো? এই গেল মোটামুটি তোমাদের আরএইচ। অর্থাৎ যদি আরএইচ উপস্থিত থাকে তাহলে সেটাকে বলা হয় আরএইচ পজিটিভ, অর্থাৎ পজিটিভ ব্লাড গ্রুপ। আর যদি আরএইচ নেগেটিভ না থাকে তাহলে সেটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে? এবার এই আরএইচ ধরো আরএইচ এর একটা ব্যাপার আছে যে কি বলবো, ধরো এরকম যদি হয় যে এই একটা মানুষ, এই মানুষটার শরীরে কোনো আরএইচ নেই, তার মানে হচ্ছে এ আরএইচ নেগেটিভ। আর এই মানুষটার শরীরে মনে করো আরএইচ আছে, তার মানে এ কি হবে? এ আরএইচ আছে মানে কি? আরএইচ পজিটিভ। এবার কি হবে, যদি এই মানুষটার শরীরে যেহেতু আরএইচ আছে, তাহলে আরএইচ যুক্ত রক্ত যদি এই নেগেটিভ, অর্থাৎ যার শরীরে আরএইচ নেই তার শরীরে দেয়া হয়, তাহলে ঘটনাটা কি ঘটে, যে যেহেতু আরএইচ এ অভ্যস্ত নয়, যেহেতু আরএইচ এ অভ্যস্ত নয় দেহটা, তাই কি করে এই দেহ এই আরএইচ কে সহ্য করতে পারে না। যখনই আরএইচ কে সহ্য করতে পারবে না, তখন এর দেহ অটোমেটিক্যালি আরএইচ এর উপস্থিতিতে কি করবে, এই আরএইচ এর এগেইনস্টে একটা ফ্যাক্টর তৈরি করবে, যেটাকে বলা হয় অ্যান্টি আরএইচ ফ্যাক্টর। কি বলা হয়? অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি করবে। এই অ্যান্টি আরএইচ ফ্যাক্টর কি করে, এর কাজ হচ্ছে আরএইচ ফ্যাক্টরগুলিকে নষ্ট করে দেওয়া। কি করে? আরএইচ যে আছে সেই আরএইচ গুলোকে নষ্ট করে দেওয়ার হচ্ছে এর কাজ। বুঝতে পেরেছো? আবার বলছি যে কোনো মানুষের শরীরে যদি আরএইচ পজিটিভ থাকে, আর মানে আরএইচ আছে, আরেকজনের যদি আরএইচ নেগেটিভ মানে আরএইচ নেই, এবার আরএইচ পজিটিভ রক্তকে যদি আরএইচ নেগেটিভের মধ্যে দেওয়া হয়, তাহলে কি হবে, এই রক্তটা এই শরীরে যখন প্রবেশ করবে তখন এর শরীর সেই আরএইচ এর উপস্থিতিতে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর উৎপন্ন করবে। এবার যখন অ্যান্টি আরএইচ ফ্যাক্টর উৎপন্ন করবে, সেই অ্যান্টি আরএইচ ফ্যাক্টরটা কি হবে, এই শরীরের মধ্যে যে আরএইচ পজিটিভ গুলো এসছে সেগুলোকে নষ্ট করে দেওয়া হবে। ঠিক আছে? এবার এই অ্যান্টি আরএইচ ফ্যাক্টরের কাজ যদি শরীরের আরএইচ কে নষ্ট করা হয়, তাহলে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর যদি একটা পজিটিভ আরএইচ যুক্ত মানুষের শরীরে প্রবেশ করা হয় এই অ্যান্টি আরএইচ ফ্যাক্টরটাকে, তাহলে কি হবে, এর শরীরে যত আরএইচ পজিটিভ আছে, অর্থাৎ যত আরএইচ অ্যান্টিজেন গুলো আছে সবগুলোকে নষ্ট করে দেবে। বুঝতে পেরেছো? তার ফলে কি হয়, এই মানুষটার মৃত্যু ঘটতে পারে। তার কারণ হচ্ছে এই মানুষটা আরএইচ এর অভ্যস্ত, তার আরএইচ যে আছে প্রোটিনটা আছে বা অ্যান্টিজেনটা আছে, সেই তার উপর ভিত্তি করে সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে এর বডিটা কিন্তু গঠিত। এই কারণে এর শরীরে যদি আরএইচ মাইনাস হয়ে যায় কোনো কারণে, অর্থাৎ আরএইচ যদি সব ভ্যানিশ হয়ে যায়, তাহলে এই মানুষটা মারা যাবে। ফর এক্সাম্পল, ধরো এই ঘটনাটা কিরকম ঘটছে, তোমাদের বাড়িটা খুব ভালো সুন্দর একটা বাড়ি। এবার এই বাড়িটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে কি নেই, কোনো সাপ আসে না, কোনো ব্যাঙ আসে না, কিছু আসে না। এবার ধরো ঘন ঘন কিছুদিন পর দেখা যাচ্ছে তোমাদের বাড়িতে কি করছে, বড় বড় বাঘ ঢুকে যাচ্ছে, বাঘ চলে আসছে। ঠিক আছে? তার মানে তোমাদেরকে বাঘে অ্যাটাচ করছে। তোমরা কি করবে, বাঘ যাতে বাড়িতে না প্রবেশ করে সেই কারণে কি করবে, এমন কিছু তোমরা রাখবে বাড়িতে, যে কারণে বাঘ আর বাড়িতে আসছে না, বা আসলে পরে বাঘটা মারা যাচ্ছে। তো বাঘ মারা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। আমি জাস্ট ফর এক্সাম্পল বোঝানোর জন্য বলছি, বাঘ মেরে দিও না। ব্যাপারটা হচ্ছে যে এরকম ঘটনা ঘটছে,
তাহলে তোমরা কি করছো, তোমরা যারা বাড়িতে আছো তারা বাঘের এগেনস্টে প্রতিরক্ষামূলক কিছু ব্যবস্থা শরীরের মধ্যে নিজেদের বাড়ির মধ্যে গড়ে তুলছো। ঠিক সেরকম বডির মধ্যে যখন কোনো অপ্রয়োজনীয় জিনিস চলে আসে, বডিও তার এগেনস্টে একটা কিছু ফ্যাক্টর তৈরি করে, যার সাথে সেটাকে নষ্ট করে দেয়। ঠিক আছে, এবার ধরো যেখানে বাঘের নিজস্ব বস্তি, সেখানে যদি তুমি গিয়ে সেই যন্ত্রগুলো বা সেই ফ্যাক্টরগুলো ইউজ করো, তাহলে কি করে বাঘ তার নিজস্ব পরিবেশে থাকতে পারবে না, তার ফলে কি হবে, বাঘগুলো সব নষ্ট হয়ে যাবে। তো ঠিক সেরকমই এই অ্যান্টি আরএইচ ফ্যাক্টর যেটা তৈরি করেছে শরীর, সেটাকে যদি কারো শরীরে যেখানে আরএইচ থাকতে পারে সেখানে গিয়ে প্রবেশ করানো হয়, তাহলে তার শরীরে আরএইচগুলো নষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছো? তো এই গেল আরএইচ ফ্যাক্টরের একটা ব্যাপার, সেটা আমরা মোটামুটি সবাই জানি। তো যেহেতু সিলেবাসে আছে তাই আমি আবার রিমাইন্ড করে দিলাম। তো এই আরএইচ এর উপর ডিপেন্ড করে একটা ঘটনা আছে। ঠিক আছে, এই আরএইচ এর উপর ডিপেন্ড করে একটা ঘটনা আছে, সেটাকে বলা হয় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। কি বললাম? এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তোমরা জানো এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস কি জিনিস, ক্লাস 11-এ পড়েছো। যারা পড়োনি তারা আরেকবার দেখে নাও। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস এটা হচ্ছে একটা মানে আরএইচ ফ্যাক্টরের জন্য ঘটিত একটা ডিসঅর্ডার। কিরকম, যে ধরো এটা একটা মা, ঠিক আছে, এটা একটা মা, এটা হচ্ছে মায়ের গর্ভ। সেই গর্ভে ধরো একটা সন্তান আছে, ঠিক আছে, গর্ভে ধরো একটা সন্তান আছে। এবার কি হয়েছে, যে ধরো এই মায়ের শরীর কি হচ্ছে, মায়ের শরীর মনে করো আরএইচ নেগেটিভ, অর্থাৎ মায়ের রক্তে কোনো আরএইচ নেই। আর এদিকে বাবার রক্ত মনে করো, বা বাবা বলছি না, মানে ডিরেক্ট ফিটালে চলে যাচ্ছি, এটা ফিটাল, এই ফিটালটা মনে করো আরএইচ পজিটিভ। ওয়েট ফর ফিউ মিনিটস। দেখো এখানে একটা নাম আছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এটা বলার আগে আমি এটা একটু ক্লিয়ার করে দিই। এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, এই নাম থেকে তুমি বুঝে যাবে যে এখানে কি বলা হচ্ছে। তোমরা দেখো এরিথ্রো বলে একটা কথা আছে, এরিথ্রো মানে হচ্ছে এরিথ্রোসাইট। এরিথ্রোসাইট কাকে বলা হয়? লোহিত রক্ত কণিকাকে এরিথ্রোসাইট বলা হয়। আর ব্লাস্টোসিস মানে হচ্ছে কোনো কিছু ডিগ্রেডেড করে দেওয়া, কোনো কিছু নষ্ট করে দেওয়া বা ভেঙে দেওয়া, সেটাকে বলা হয় ব্লাস্টোসিস। আমি এখানে নষ্ট করে দিলাম, ভেঙে দেওয়া বা নষ্ট করে দেওয়া, সেটাকে বলা হচ্ছে ব্লাস্টোসিস, সেই ঘটনাটাকে। আর এখানে দেখো ফিটালিস, ফিটাল কথাটা থেকে ফিটালিসটা এসছে। ফিটাল মানে হচ্ছে ভ্রূণ, ঠিক আছে, ফিটাল মানে হচ্ছে ভ্রূণ, এই ফিটাল থেকে ফিটালিস কথাটা এসছে। এবার দেখো এই টার্মটাকে তোমরা ভাঙো, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, তার মানে হচ্ছে লোহিত রক্ত কণিকা নষ্ট হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, কার? ভ্রূণের। আর ভ্রূণের মধ্যে যে লোহিত রক্ত কণিকা থাকে, সেই লোহিত রক্ত কণিকাটা নষ্ট হয়ে যাওয়া, সেটাকে বলা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, ঠিক আছে। এবার দেখো তার মানে আমরা যে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস পড়ছি, তার মানে এখানে এমন একটা ঘটনা ঘটে যেখানে ভ্রূণের দেহে যে লোহিত রক্ত কণিকাগুলো আছে সেগুলো নিশ্চয় নষ্ট হয়ে যায়, এরকম কোনো ঘটনা এখানে আমরা পড়ছি। সেটাই দেখো তাহলে কি পড়ছি, দেখো যদি মায়ের দেহে আরএইচটা নেগেটিভ হয় আর ভ্রূণের দেহে যদি আরএইচটা পজিটিভ হয়, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে কি হয়, কোনো কারণে যদি অমরাকে ভেদ করে হোক বা অ্যাম্বিলিক্যাল কর্ডের মাধ্যমে হোক বা যে কোনো কারণে যদি এই ফিটাল থেকে মায়ের দেহে রক্ত প্রবেশ করে, তাহলে আরএইচ একটু আগে বললাম এখানে কি আরএইচ পজিটিভ, মায়ের কি আরএইচ নেগেটিভ,
তাহলে মায়ের শরীর কি করবে, অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি করবে, একটু আগেই বললাম অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি করবে। যখন অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি করবে তখন সেই অ্যান্টি আরএইচ ফ্যাক্টর যুক্ত রক্ত এবার যদি অমরার মাধ্যমে আবার ফিটালের দেহে প্রবেশ করে তাহলে কি হবে, এই ভ্রূণের দেহে যদি প্রবেশ করে তাহলে ভ্রূণের শরীরের মধ্যে যে আরএইচ ফ্যাক্টর গুলো আছে পজিটিভ, সেই আরএইচ ফ্যাক্টর গুলোকে নষ্ট করবে। আর ঘটনা হচ্ছে আরএইচ গুলো কোথায় থাকে, আরএইচ গুলো লোহিত রক্তকণিকায় থাকে। কোথায় থাকে, আরএইচ গুলো লোহিত রক্তকণিকাতে থাকে। তার মানে আরএইচ গুলোকে নষ্ট করা মানে হচ্ছে লোহিত রক্তকণিকাকে নষ্ট করছে। বুঝতে পেরেছো? এবার এই যে ফিটালটা আছে বা ভ্রূণটা আছে, সেই ভ্রূণের মধ্যে যদি লোহিত রক্তকণিকা ঘাটতি ঘটে, লোহিত রক্তকণিকা কি হলো, লোহিত রক্তকণিকা নষ্ট হচ্ছে, তার মানে লোহিত রক্তকণিকার ঘাটতি হচ্ছে। আর লোহিত রক্তকণিকার ঘাটতি জনিত যে রোগ সেটাকে আমরা কি বলি, রক্তাল্পতা বা অ্যানিমিয়া। কি বলি, অ্যানিমিয়া। তাহলে দেখো এখানে কি ঘটেছে, এখানে অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে এরকম, যদি ভ্রূণের রক্ত আরএইচ প্লাস হয়, মায়ের রক্ত যদি আরএইচ মাইনাস হয়, তাহলে কি হয়, কোনো কারণে যদি আরএইচ প্লাস যুক্ত রক্ত ভ্রূণ থেকে মায়ের শরীরে প্রবেশ করে তাহলে মায়ের শরীরে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি হয়। সেই অ্যান্টি আরএইচ ফ্যাক্টর যখন অমরার মাধ্যমে আবার ভ্রূণের দেহে প্রবেশ করে তখন কি হয়, লোহিত রক্তকণিকা আরএইচ গুলোকে নষ্ট করে ভ্রূণের দেহে, অর্থাৎ লোহিত রক্তকণিকা নষ্ট করে, যার ফলে ভ্রূণের দেহে কি হয়, রক্তাল্পতা দেখা যায় বা অ্যানিমিয়া দেখা যায়। এই যে রোগটা অর্থাৎ ভ্রূণের যে রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ ঘটলো, কি কারণে ঘটলো, আরএইচ ফ্যাক্টরের জন্য ঘটলো। এই রোগটাকে বলা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। অর্থাৎ এখানে লোহিত রক্তকণিকা নষ্ট হওয়ার জন্য অ্যানিমিয়া দেখা দিয়েছে। এখানে লোহিত রক্তকণিকা নষ্ট বলেছিলাম, বুঝতে পেরেছো? তাহলে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস আর কিছুই না, আরেকবার বলছি, এটা হচ্ছে মায়ের রক্তে যদি আরএইচ মাইনাস হয়, ভ্রূণের রক্তে যদি আরএইচ পজিটিভ হয়, তাহলে কি হয়, যদি কোনো কারণে আরএইচ পজিটিভ রক্ত ভ্রূণের দেহ থেকে মায়ের দেহে যায় তখন মায়ের দেহের রক্ত অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি করে। সেই অ্যান্টি আরএইচ ফ্যাক্টর যদি কোনো কারণে আবার অমরার মাধ্যমে, কোনো কারণে অমরার মাধ্যমে যদি ভ্রূণের দেহে প্রবেশ করে তাহলে ভ্রূণের দেহে আরএইচ গুলোকে নষ্ট করে, অর্থাৎ লোহিত রক্তকণিকাকে নষ্ট করে, তখন কি হয়, রক্তাল্পতা দেখা যায়। বুঝতে পেরেছো? তখন কি হয়, রক্তাল্পতা দেখা যায়। এই ঘটনাটাকে বলা হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। কেমন? এবার ঘটনা হচ্ছে, বলা হয় যে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস এটা যদি প্রথম যে বেবি, সেই বেবির ক্ষেত্রে খুব একটা প্রভাব ফেলতে পারে না, বেবিটা অ্যানিমিয়া হয়, জন্ম হয়ে যায়, বেঁচে যায়। কিন্তু এই রকম সেম ঘটনা যদি আবার দ্বিতীয়বার ঘটে তখন কি হয়, যে ভ্রূণ, সে ভ্রূণের মারাত্মক অ্যানিমিয়া দেখা যায়। কি বললাম, এরকম রিপিট যদি ঘটে আবার, তাহলে ভ্রূণের যে সেকেন্ড যে ভ্রূণ বা সেকেন্ড যে সন্তান, তার কিন্তু মারাত্মক অ্যানিমিয়া ঘটতে পারে। সেই ক্ষেত্রে কি হয়, মারাত্মক অ্যানিমিয়া ঘটা মানে কি, যদি এটা ভ্রূণের শরীর, সন্তানের যদি শরীর হয় ভ্রূণের, তাহলে কি হয়, এর শরীরের কিছু কিছু জায়গা থাকে যেগুলোতে কোনো আরবিসি থাকে না, লোহিত রক্তকণিকা থাকে না। তার মানে কি থাকে, অনলি ফ্লুইড থাকে, রক্তের যে ফ্লুইড প্লাজমা সেটাই থাকে, আর কোনো আরবিসি থাকে না। তাহলে যে জলীয় অংশ, ফ্লুইডটা কি, রক্তের জলীয় অংশ, আর জলকে কি বলা হয়, হাইড্রো, তাই তো, জলকে কি বলা হয়, হাইড্রো। এবার কি হয়, এই মারাত্মক অ্যানিমিয়া হওয়ার জন্য, অর্থাৎ শরীরের মধ্যে লোহিত রক্তকণিকা ভীষণভাবে কমে যাওয়ার জন্য কি হয়, যে বাচ্চার দেহে বা ভ্রূণের দেহে শুধুমাত্র জলীয় অংশ থাকে, কোনো আর বেশি থাকে না। আর শুধু জলীয় অংশ থাকার মাত্র ছোপ 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 ভাবে জায়গায় জায়গায় শুধু জলীয় অংশ থাকে। এই যে রোগটা, এই রোগটাকে বলা হয় হাইড্রপস ফিটালিস। হাইড্রো থেকে কথাটা এসছে, হাইড্রপস, আর ফিটাল অনেক গুণ, হাইড্রপস ফিটালিস, এই রোগটাকে বলা হয় হাইড্রপস ফিটালিস। বুঝতে পেরেছো? হাইড্রপস ফিটালিসটা কি? হাইড্রপস ফিটালিস তাহলে কখন দেখা যায়? হাইড্রপস ফিটালিস দেখা যায় যখন প্রথম ভ্রূণটা রক্তাল্পতা জনিত হওয়ার পরেও
সেকেন্ড আবার বাচ্চার জন্ম হয়, সেকেন্ড বাচ্চার ক্ষেত্রে হাইড্রোফিটালিস দেখা যেতে পারে। অর্থাৎ এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসের পরেই পরের সন্তানে, যদি ফার্স্ট সন্তানে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস ঘটে, তাহলে পরের সন্তানে হাইড্রোফিটালিস করতে পারে। ঠিক আছে, এই যে হাইড্রোফিটালিস, এই রোগটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় HDN বা হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। কি বলা হয়? HDN বা বলা হয় হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন বা HDN সংক্ষেপে বলা হয়। HDN যা, হাইড্রোফিটালিস তাই, একই রোগে দুটো নাম। ঠিক আছে, এই গেল মোটামুটি আমাদের রক্তের যে গ্রুপ বা রক্ত ব্লাড গ্রুপ সংক্রান্ত বিষয়গুলো। এই সমস্ত বিষয়গুলো পরীক্ষায় আসে, নিটেও এখান থেকে কোশ্চেন আসে, এইচএসও আসে। এই বিষয়গুলো তোমরা পড়বে, জানবে। হ্যাঁ, তারপরে যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয়, আমি তো তোমাদের এখন ডিরেক্ট জিজ্ঞেস করতে পারছি না যে কেউ বুঝতে পারলে কি না। যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে আমাকে মেসেজ করবে, তোমরা আমাকে বলবে, আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করব। কেমন? এরপরে আমরা চলে আসি যে হেরিডিটি। কি বললাম? হেরিডিটি, এটা এই হেরিডিটি ডেভিয়েশন ফ্রম মেন্ডেলিজম। মেন্ডেলবাদের যে বিসরণ আমরা পূর্ব বলছিলাম, সেই বিসরণগুলোতে চলে আসি। কি বিসরণ? মেন্ডেলের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে যদি ডোমিনেন্ট থাকে, অর্থাৎ প্রকট, প্রকটকে তো ডোমিনেন্ট বলা হয় বা ইংরেজিতে, আর প্রচ্ছন্ন, এটাকে বলা হয় ডোমিনেন্ট, আর এটাকে বলা হয় রিসেসিভ। তো এই প্রকট এবং প্রচ্ছন্ন যদি একসঙ্গে থাকে, তাহলে আমরা দেখেছি সবসময় প্রকটের বৈশিষ্ট্যটা প্রকাশ পায়, কিন্তু প্রচ্ছন্নের বৈশিষ্ট্য প্রকাশ পায় না। এটাই তো মেন্ডেল বলেছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেছে যে না, এরকম কিন্তু হয় না সবসময়। সবসময় যে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, প্রচ্ছন্ন পাবে না, এমন কিন্তু হয় না। তাহলে এমন হয় না মানে কি হয় তাহলে? তার মানে ডোমিনেন্সটা কমপ্লিট হয় না। কি হয়? ডোমিনেন্সটা কমপ্লিট হয় না। এরকম যে ঘটনা একটা দেখা গেছে যে, কি বলবো, মিরাবিলিস জালাপা, মিরাবিলিস জালাপা বলে একটা প্ল্যান্ট আছে, এটাকে 4 o'clock বলা হয়, সাইন্টিফিক নেম। এর বাংলা নাম হচ্ছে সন্ধ্যা মালতী। সন্ধ্যা মালতী গাছ তোমরা সবাই দেখেছো, আমি তো দেখেছি ছোটবেলায়, আমাদের বাড়ির আশেপাশে খুব থাকতো। সন্ধ্যা মালতী গাছ তোমরা দেখেছো, ধুতরার মতো ছোট ছোট ফুল হয় একেবারে। তো এই সন্ধ্যা মালতী গাছে কি দেখা যায়, যে সন্ধ্যা মালতী গাছে লাল ফুল দেখা যায়, 3 রকমের ফুল দেখা যায়, লাল, গোলাপি, আবার সাদা ফুল, 3 প্রকার ফুল দেখা যায়, লাল, গোলাপি, আবার সাদা। তো এটা কি, আবার দেখো, তার মানে 3টে আলাদা আলাদা কালার হচ্ছে মানে 3টে আলাদা আলাদা অ্যালিল থাকা উচিত, এরকম কিন্তু থাকে না। কি হয়, লাল কালারের ফুলের জন্য দায়ী হচ্ছে আর জিন, ক্যাপিটাল আর, এটা ডোমিনেন্ট। আর সাদা কালারের ফুলের জন্য দায়ী হচ্ছে ডাব্লু। ঠিক আছে, এটা হচ্ছে রিসেসিভ। ঠিক আছে, এবার কি হয় যে এই আর জিন এবং ডাব্লু জিন, এটা লাল, এটা হচ্ছে সাদা। তার মানে আর আর দুটো যখন একসঙ্গে থাকবে তখন সেটা লাল হবে, আর ডাব্লু ডাব্লু যখন দুটো একসঙ্গে থাকবে তখন সেটা কি হবে, সাদা হবে। এবার যদি আর ডাব্লু একসঙ্গে থাকে তাহলে সেটা কি হওয়া উচিত, হিসাব মতো যদি এটা ডমিনেন্ট হয় তাহলে এটা লাল হওয়া উচিত, কিন্তু না, লাল হয় না। কি হয়, আর ডাব্লু একসঙ্গে থাকলে গোলাপি কালার হয়ে যায়। তার মানে এক্ষেত্রে কি হয়, প্রকটের বৈশিষ্ট্য প্রকাশ পায় না, প্রচ্ছন্নের বৈশিষ্ট্য প্রকাশ পায় না, প্রকট এবং প্রচ্ছন্নের একটা মাঝামাঝি কালার, গোলাপি কালার প্রকাশ পায়। ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে দেখা যায় যে ডোমিনেন্ট কিন্তু
কখনোই সম্পূর্ণরূপে রিসেসিভের উপরে প্রকট হতে পারে না বা ডমিন্যান্ট হতে পারে না। অর্থাৎ এখানে কমপ্লিট ডমিন্যান্স ঘটনাটা ঘটে না। তাহলে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইনকমপ্লিট ইনকমপ্লিট ডমিন্যান্স। এবং এই ইনকমপ্লিট ডমিন্যান্সের ক্ষেত্রে যে রেশিওটা দেখা যায় সেটা হচ্ছে 1:2:1। কিরকম 1:2:1 কিভাবে আসলো এটা আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি। দেখো, একটা যদি আর আর হয়, ক্যাপিটাল আর, আর একটা যদি ডাব্লিউ ডাব্লিউ হয়, তাহলে এই ক্ষেত্রে গ্যামেট কটা হবে? একটা স্মল ক্যাপিটাল আর ক্যাপিটাল। এই ক্ষেত্রে কি হবে? ডাব্লিউ ডাব্লিউ, এদের মধ্যে আমি ক্রস করাচ্ছি। তাহলে ফার্স্ট যে জেনারেশন F1, তাই তো, F1 জেনারেশনের সবগুলো পিঙ্ক কালারের হবে, আর ডাব্লিউ। এবার যদি এদের সেলফিং করায় বা স্বপরাগ যোগ ঘটায়, তাহলে আর ডাব্লিউ হবে। তার মানে এই দুই ক্ষেত্রে কি কি অ্যালিল উৎপন্ন হবে? একটা হবে ক্যাপিটাল আর, একটা ডাব্লিউ, আর একটা হবে ক্যাপিটাল আর, একটা হবে ডাব্লিউ। এদের ক্ষেত্রে আমি যদি এবার করি, চেকার বোর্ড তৈরি করি, তাহলে কি হবে? এদিকে আর হবে, এদিকে ডাব্লিউ হবে, এদিকে আর হবে আর এদিকে ডাব্লিউ হবে, এদিকে মেল, এদিকে ফিমেল। এবার দেখো এখানে কি হবে? আর আর হলো ক্যাপিটাল আর, ক্যাপিটাল ডাব্লিউ, এদিকে আর ডাব্লিউ আর এদিকে ডাব্লিউ ডাব্লিউ। তাহলে রেড কালার একটা, পিঙ্ক কালার একটা, দুটো, আর হোয়াইট কালার একটা। তাহলে এই ক্ষেত্রে F2 যে জেনারেশন, এটা কি হলো? এটা F2। তাহলে F2 জেনারেশনে ফিনোটাইপিক রেশিও কি পেলাম? 1:2:1 পেলাম। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে তোমাদের ইনকমপ্লিট ডমিন্যান্স। এটা কোথায় দেখা যায়? মিরাবিলিক জলাপা বা সন্ধ্যামালতী দুধের ক্ষেত্রে দেখা যায়। এটা তোমাদের যে মুরগির মোরগের যে ঝুঁটি দেখা যায়, এরকম যদি একটা মোরগ হয়, তাই তো, মোরগের যে তোমরা ঝুঁটি দেখতে পাও এরকম, এই মোরগের যে ঝুঁটির কালার, সেই ঝুঁটির কালারের ক্ষেত্রে কিন্তু এরকম বৈশিষ্ট্য দেখা যায়। ঠিক আছে, নীল, সাদা আর লাল। তো যে কোনো একটা এক্সাম্পল তোমরা দিতে পারো, সেখানে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই হলো ইনকমপ্লিট ডমিনেন্স। এবার তোমাদেরকে যে ব্লাড গ্রুপ আমি আগে পড়িয়ে দিয়েছি, এইগুলো পড়ানোর আগে, এটা তার এমনি এমনি পড়ায়নি, নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে আগে পড়ানো, সেই জন্য আগে পড়িয়েছি। আগে পড়ানোর প্রয়োজন না থাকলে তো পড়াতাম না। কেন পড়িয়েছি এবার বুঝতে পারবে। যে ব্লাড গ্রুপ আমরা দেখেছি, ব্লাড গ্রুপের ক্ষেত্রে দেখেছি যে তিনখানা অ্যালিল ছিল। একটা হচ্ছে IA, একটা IB আর একটা স্মল আই। তিনখানা অ্যালিলের মধ্যে আমরা বলেছিলাম যে এই যে ক্যাপিটাল A আর ক্যাপিটাল B, এই দুজনেই হচ্ছে ডমিন্যান্ট। আর এই স্মল আইটা, এই IA এবং IB দুইটার সাপেক্ষেই কিন্তু এ রিসেসিভ বা প্রচ্ছন্ন। সেই জন্য যখন IA স্মল আই থাকে অথবা IB স্মল আই থাকে, তখন কিন্তু IA যেহেতু ডমিন্যান্ট, তাই এখানে IA প্রকাশ পায়, এখানে যেহেতু IB তাই IB প্রকাশ পায়। কিন্তু এইটি ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি বলেছিলাম যে IA এবং IB এই দুটো একসঙ্গে থাকে, এবং দুটোরই ক্ষেত্রে কি হয়? দুটোই কিন্তু নিজের নিজের বৈশিষ্ট্য প্রকাশ করে। IA A অ্যান্টিজেন তৈরি করে, IB B অ্যান্টিজেন তৈরি করে, তার ফলে রক্তটা হয় AB। অর্থাৎ এই ক্ষেত্রে দুটো ডমিন্যান্ট একসঙ্গে থাকার জন্য কেউ কিন্তু কাউকে সাপ্রেস করে না, দুজনেই দুজনের ক্যারেক্টার একই সঙ্গে প্রকাশ করে। এই ধরনের যে ডমিন্যান্স, সেটাকে বলা হয় কোডমিন্যান্স। এই ঘটনাটা কিন্তু মেন্ডেল বলেনি। মেন্ডেল এরকম ঘটনা কিন্তু বলেনি। মেন্ডেল শুধু বলেছে ডমিন্যান্টই প্রকাশ পাবে, ল অফ ডমিন্যান্স। কিন্তু এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে যখন দুটো ডমিন্যান্ট একসঙ্গে থাকছে, তখন কিন্তু দুজনেই নিজের নিজের বৈশিষ্ট্য প্রকাশ করছে। এরকম ধরনের যে ঘটনা, সেটাকে বলা হয় কোডমিন্যান্স, বা বাংলায় বলা হয় এটাকে সহ প্রকট
তা, ঠিক আছে। এবার যদি তোমাকে বলা হয় কোডমিনেন্স কি, তাহলে তুমি কি বলবে? যখন জিনের মধ্যে দুটি প্রকট জিন একসঙ্গে থাকার কারণে উভয় জিনই নিজের নিজের স্ব বৈশিষ্ট্য বা স্বচরিত্র প্রকাশ করে এবং বজায় রাখে, সেই ক্ষেত্রে যে ধরনের বৈশিষ্ট্য দেখা যায় সেটাকে বলা হয় কোডমিনেন্স। উদাহরণ হচ্ছে এবিও রক্তের গ্রুপের এবি ব্লাড গ্রুপ, এবিও ব্লাড গ্রুপের এবি গ্রুপ, একে বলা হয় সহপ্রকটতা বাংলায় হয়ে গেল। বা আরেকটা আছে আমাদের যে এমএন ব্লাড গ্রুপ আছে, সেই ক্ষেত্রে সেম জিনিস দেখা যায়। তো যে কোনো একটা বললেই হবে, বোঝা যাচ্ছে? তাহলে কোডমিনেন্স কি। এবার হচ্ছে আরো একটা মেন্ডেলবাদের বিবরণ আছে, সেটা হচ্ছে মেন্ডেল কি বলেছিল? মেন্ডেল বলেছিল একটা ডোমিনেন্ট থাকবে আর একটা রিসেসিভ থাকবে, এবং এটা বলেছিল যে দুটো এই ডোমিনেন্ট আর রিসেসিভের মধ্যে দুজনে হচ্ছে জিন, একটা হচ্ছে একে অপরের অ্যালিল। দেখো ক্যাপিটাল টি একটা ছিল, তো স্মল টি একটা ছিল। ক্যাপিটাল আর ফুলের কালার ছিল একটা, তো স্মল আর একটা হোয়াইট ফুলের কালার ছিল। তারপরে আমরা দেখেছিলাম না ডাব্লু টি ছিল, ডাব্লু আর স্মল ডাব্লু। আর ফুলের কালার বীজের শেপ দেখেছিলাম, এটা ক্যাপিটাল আর রাউন্ড, স্মল আর কুঞ্চিত শ্রাঙ্কেন। এরকম বৈশিষ্ট্য, অর্থাৎ মেন্ডেলের বৈশিষ্ট্যের মধ্যে সব জোড়ায় জোড়ায় ছিল, অ্যালিল গুলো ছিল কি জোড়ায় জোড়ায় ছিল। তিনি বলে, তার মানে তার কথা অনুযায়ী ছিল সব অ্যালিলই জোড়ায় জোড়ায় থাকে, অর্থাৎ একটা জিনের দুটো রূপ থাকে। এটা তো মেন্ডেলের কথা অনুযায়ী প্রকাশ পেয়েছে। তার মানে মেন্ডেল বলতে চেয়েছে যে প্রত্যেকটা জিনের দুটো রূপ থাকে। কিন্তু আমরা যখন বাস্তব ক্ষেত্রে স্টাডি করছি, তখন দেখা যাচ্ছে যে না, এমন কোনো ঘটনা কিন্তু নয়। এমনও দেখা গেছে যে একটা জিনের দুইয়ের বেশি রূপ থাকতে পারে, যেটা আমরা ব্লাড গ্রুপের ক্ষেত্রে দেখেছি, যেখানে একটাই জিন আই, সে আয়ের কিন্তু তিনখানা রূপ বের। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা অ্যালিলের মোর দ্যান টু রূপ। এইরকম অ্যালিলগুলোকে বলা হয় মাল্টিপল অ্যালিল। দুইয়ের বেশি অ্যালিল আছে, তাহলে এই অ্যালিলগুলোকে বলা হয় মাল্টিপল অ্যালিল। বুঝতে পেরেছো? তাহলে এটাকে বলা হয় মাল্টিপল অ্যালিল। তার মানে যখন একটা জিনের দুইয়ের বেশি অ্যালিল থাকে এবং সেই দুইয়ের বেশি অ্যালিল মিলিয়ে একটি নির্দিষ্ট ক্যারেক্টারকেই প্রকাশ করে, এক্ষেত্রে তো তাই হলো, শুধু রক্তের গ্রুপকে প্রকাশ করে। এমন কি করে যে তোমার দেহের উচ্চতা কত হবে সেটাকেও ডিটারমিন করে? সেটা কিন্তু করে না, সেটা আলাদা ক্যারেক্টার, শুধুমাত্র একটি নির্দিষ্ট ক্যারেক্টারকেই প্রকাশ করে। এইরকম ঘটনাকে বলা হচ্ছে মাল্টিপল অ্যালিল। এটা হচ্ছে মাল্টিপল অ্যালিলের উদাহরণ। তাহলে পরীক্ষায় তোমাদের আসতে পারে মাল্টিপল অ্যালিল কি। মাল্টিপল অ্যালিল হচ্ছে যখন দুইয়ের বেশি অ্যালিল যখন একটি নির্দিষ্ট ক্যারেক্টারকে প্রকাশ করবে, বৈশিষ্ট্য প্রকাশ ঘটাবে, বই প্রকাশ ঘটাবে, তখন সেটাকে বলা হয় মাল্টিপল অ্যালিল। যেমন উদাহরণ দিতে পারবা কি, এবিও রক্তের গ্রুপের আই এ আই বি এবং স্মল আই অ্যালিল। এবার যদি তোমাকে বলা হয় উদাহরণ সহযোগে মাল্টিপল অ্যালিল বোঝাও, এই কোশ্চেনটা অনেকবার এসেছে, উদাহরণ সহযোগে মাল্টিপল অ্যালিল বোঝাও, সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? রক্তের মাল্টিপল অ্যালিলটা বলে দিলে কাকে বলে, ডেফিনেশন বলার পর তুমি লিখবে রক্তের ব্লাড গ্রুপগুলো কি হয়, আই এ আই বি, এগুলো লিখবে। লেখার পর তোমাকে দেখাতে হবে যে আই এ এগুলো তিনটে অ্যালিল থাকলেও কখনো একটা মানুষের শরীরে দুইয়ের বেশি অ্যালিল থাকতে পারে না। এই কথাটা বললে, যেটা আগের দিন বলেছি, যে সেটা বলার পর যদি আই এ আই বি হয় তাহলে হবে এ বি, যদি আই এ স্মল আই অথবা আই এ হয় তাহলে হবে এ রক্তের গ্রুপ। এভাবে পরপর 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 সিকোয়েন্স গুলো বলে কি কি রক্তের গ্রুপ হচ্ছে সেটা বলে দিলে, এটা হচ্ছে তোমার উদাহরণ সহযোগে মাল্টিপল অ্যালিল বোঝানো 3 নাম্বার পেয়ে যাবে। বুঝতে পেরেছো? ডেফিনেশন দেবে, ডেফিনেশন দেওয়ার পর বলবে মানুষের শরীরে 3টে অ্যালিল থাকলেও, রক্তের গ্রুপের জন্য 3টে অ্যালিল থাকলেও দুটো অ্যালিলই একটা মানুষের মধ্যে একসঙ্গে থাকতে পারে, 3টে একসঙ্গে থাকতে পারে না। তারপরে যদি এই অ্যালিল ফ্রিকোয়েন্সি হয় তাহলে পরে এই কম্বিনেশন হলে পরে এই রক্তের গ্রুপ হবে, এই কম্বিনেশন হলে পরে এই রক্তের গ্রুপ হবে, এই কম্বিনেশন হলে এই এগুলো সবগুলো দেখিয়ে দিবে। তাহলে এটাই হয়ে গেল মাল্টিপল অ্যালিলের উদাহরণ। বুঝতে পেরেছো? এই হলো মোটামুটি। এই জন্য তোমাদেরকে এই মাল্টিপল অ্যালিলের উদাহরণ আর এই তোমাদের এবিও ব্লাড গ্রুপের যে সহপ্রকটতা, এটা যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো, তার জন্যই তোমাদেরকে
আগেই ব্লাড গ্রুপ পড়িয়ে দিয়েছি, কারণ আমাদের ব্লাড গ্রুপ এমনিতেও পড়াতে হবে, কারণ এখান থেকে এমনিতেও কোশ্চেন হয়। তাহলে আমি আগেই পড়িয়ে দিয়েছি ওই জন্য, যাতে তোমাদের এই ব্যাপারটা বুঝতে সুবিধা হয়। এবার আরো একটা মেন্ডেলের বিসরণ আছে, যেমন হচ্ছে আমাদের আরো মেন্ডেলের বিসরণ আছে, সেগুলোর মধ্যে কি কি আছে সিলেবাসের মধ্যে, সিলেবাসটা একটু দেখে নিতে হবে। তোমাদের আছে প্লায়োট্রফি আছে, কি আছে, প্লায়োট্রফি। প্লায়োট্রফি কি? প্লায়োট্রফি কি? প্লায়োট্রফি হচ্ছে, দেখো মেন্ডেল কিন্তু কখনোই বলেনি যে একটাই জিন বা একটা জিনোটাইপ অনেকগুলো ক্যারেক্টারকে প্রকাশ করবে। এই কথাটা কিন্তু মেন্ডেল বলেনি। বলেছে কি? মেন্ডেল এই কথাটা বলেনি যে একটাই জিন অনেকগুলো ক্যারেক্টারকে প্রকাশ করবে। যেমন মেন্ডেল বলেছে যে টি ক্যাপিটাল বাই স্মল টি এ গাছের দৈর্ঘ্যকে প্রকাশ করবে। এই আবার যে গাছের ফুলের যে কালার সেটাকে প্রকাশ করবে বা সেটাকেও নিয়ন্ত্রণ করবে, এরকম কোনো ঘটনা কিন্তু মেন্ডেল বলেনি। কিন্তু বাস্তব ক্ষেত্রে তার মানে কি, তিনি কি বলতে চেয়েছিলেন যে একটা জিন একটা ক্যারেক্টারকেই বা একটা বৈশিষ্ট্যকেই নিয়ন্ত্রণ করে। কিন্তু বাস্তব ক্ষেত্রে এরকম দেখা যায় না। দেখা যায় যে একটা জিন পরোক্ষভাবে হোক বা প্রত্যক্ষভাবে হোক, তারা কিন্তু অন্য বৈশিষ্ট্যকে প্রকাশ করে, যে বৈশিষ্ট্যগুলো সেই জিনের সঙ্গে কোনো সেই বৈশিষ্ট্যগুলো একে অপরের সঙ্গে কখনোই সম্পর্কযুক্ত নয়। সাপোজ মনে করে একটা জিন যদি গাছের লম্বা যে দৈর্ঘ্য, গাছের যে দৈর্ঘ্য সেটাকে নিয়ন্ত্রণ করে, সেটা নিয়ন্ত্রণ করার পাশাপাশি সেই জিনটাই যদি আবার গাছের যে ফুলের কালার সেটাকেও নিয়ন্ত্রণ করে, ফুলের রং, তাহলে এই দৈর্ঘ্য আর ফুলের রং নিশ্চয়ই এরা সম্পর্কযুক্ত বৈশিষ্ট্য নয়। এর সঙ্গে গাছের দৈর্ঘ্যের সঙ্গে ফুলের রঙের কোনো সম্পর্ক নেই। এরকম আনরিলেটেড দুটো বৈশিষ্ট্য যদি একটাই জিন প্রকাশ করে, সাপোজ মনে করো এই আর এই জিনোটাইপটা যদি প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, এই আনরিলেটেড বৈশিষ্ট্যগুলোকে, এখানে আমি এক্সাম্পল দিলাম জাস্ট, একের বেশি সম্পর্কহীন বা আনরিলেটেড বৈশিষ্ট্যগুলোকে যখন নিয়ন্ত্রণ করে, তখন সেই ঘটনাটাকে বলা হয় প্লায়োট্রফি। কি বলা হয়? সেই ঘটনাটাকে বলা হয় প্লায়োট্রফি। এই প্লায়োট্রফি যেমন ধরো একটা হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষ হতে পারে। প্রত্যক্ষ কি? যে ড্রসোফিলার নাম তোমরা শুনেছো, যে ড্রসোফিলার নাম তোমরা শুনেছো, এই ড্রসোফিলার ক্ষেত্রে কি হয়, এর যে উইং যে জিনটা, ঠিক আছে, উইং এর জন্য দায়ী যে জিনটা, সেই জিনটা যদি ওয়াইল্ড টাইপ থাকে, যদি ওয়াইল্ড টাইপ ক্লাস দিয়ে বলছি, যদি ওয়াইল্ড টাইপ থাকে তার মানে হচ্ছে যদি ন্যাচারাল থাকে, কোনো মিউটেশন যদি না হয়, তাহলে সে কি করে, লম্বা ডানা বৈশিষ্ট্য প্রকাশ করে। ঠিক আছে, এবার এটা যদি মিউটেশন হয়ে যায়, যেটা মাইনাস দিয়ে বলছি, যদি মিউটেশন হয়ে যায় তাহলে কিন্তু এর খর্ব মানে ছোট্ট ডানাকে প্রকাশ করে, সেই ড্রসোফিলাটার ডানা ছোট হয়ে যায়। এটা হচ্ছে তার একটা বৈশিষ্ট্য, ডানার দৈর্ঘ্য লম্বা হবে না ছোট হবে সেটাকে নিয়ন্ত্রণ করে। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে বৈশিষ্ট্য ডানার যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনটা, তার মিউটেশনের জন্য ড্রসোফিলার অন্যান্য বৈশিষ্ট্যের উপর প্রভাব পড়ছে। এরকম যদি ড্রসোফিলাটা স্ত্রী হয়, তাহলে তার যে ডিম্বাশয়, তার ডিম্বাশয়ের গঠনে প্রকাশ করছে, ডিম্বাশয়ের গঠনের উপর প্রভাব পড়ছে, তারপরে ডিম্বাশয়ের ডিম্বাণু উৎপন্ন কম হচ্ছে। আবার যদি সেটা পুরুষ হয়, তাহলে তার স্পার্ম বা শুক্রাণু তৈরিতে একটা প্রভাব পড়ছে। তাহলে দেখো এই ক্ষেত্রে কি হচ্ছে, জিনটা কি উইং এর জন্য উইং এর জিন। এবার উইং এর জিন হওয়া সত্ত্বেও সে কি নিয়ন্ত্রণ করে, উইংটা লম্বা হবে না খর্ব হবে। যদি ন্যাচারাল থাকে, প্রাকৃতিক থাকে, তাহলে সেটা লম্বা ডানা হবে, যদি মিউটেশন হয়ে যায় তাহলে খর্ব ডানা হবে। এবার দেখা যাচ্ছে যদি ন্যাচারাল থাকতে তাহলে লম্বা ডানা হচ্ছে, ডিম্বাশয় ঠিক থাকছে, শুক্রাণুও ঠিক থাকছে, শুক্রাশয়ও ঠিক থাকছে।
এবার যখন দেখা যাচ্ছে যে মিউটেশন হয়ে যাচ্ছে, তখন ডানাটা তো খর্ব হচ্ছে, পাশাপাশি যদি স্ত্রী হয় তাহলে ডিম্বাশয় পরিবর্তন ঘটছে, যদি পুরুষ হয় তাহলে শুক্রাণু পরিবর্তন ঘটছে। তার মানে এই যে জিনটা, সেটা একটাই জিন হওয়া সত্ত্বেও সে কিন্তু এই যে দুটো আলাদা আলাদা বৈশিষ্ট্য, যাদের সঙ্গে এর সঙ্গে ডানার সঙ্গে শুক্রাণু ডিম্বাশয়ের কোনো সম্পর্কই নেই, এরকম সম্পর্কহীন বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করছে। তাহলে একটাই জিন যখন একাধিক সম্পর্কহীন বৈশিষ্ট্যগুলোকে নিয়ন্ত্রণ করে, তখন সেটাকে বলা হচ্ছে প্লায়োট্রফি। ঠিক আছে, এরকম প্লায়োট্রফির আরো একটা এক্সাম্পল আছে, বলা হয় পরোক্ষভাবে একটা এক্সাম্পল। তোমরা পরোক্ষ বা প্রত্যক্ষ করতে হবে না, জাস্ট এক্সাম্পল মনে রাখবে। আমি যেহেতু বলছি তাই পরোক্ষ প্রত্যক্ষ উল্লেখ করে দিচ্ছি, তোমরা জাস্ট এক্সাম্পল মনে রাখবে। একটা হলো ড্রসোফিলার ক্ষেত্রে, আর একটাকে বলা হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া। তোমরা নাম শুনেছ নিশ্চয়, সিকল সেল সিকল সেল অ্যানিমিয়া। সিকল সেল অ্যানিমিয়াটা কি? সিকল সেল অ্যানিমিয়া হচ্ছে তোমার, আমরা আরবিসি কিরকম হয়, এরকম চ্যাপটা হয়, তাই তো, এরকম আরবিসি হয়। আরবিসিটা যদি এরকম কাস্তে আকৃতির হয়ে যায়, তাহলে সেটাকে বলা হয় সিকল সেল। এরকম সিকল মানে কাস্তে আকৃতির, এরকম যদি আরবিসির আকার হয়ে যায়, তাহলে কি হবে, এই ক্ষেত্রে যতটা হিমোগ্লোবিন থাকবে আরবিসির মধ্যে, এই ক্ষেত্রে স্পেসটা কমে যাওয়ার জন্য কম থাকবে। তাহলে এইরকম যদি হিমোগ্লোবিনের আকার মানে আরবিসির আকার, লোহিত রক্তকণিকার আকার যদি এরকম কমে যায়, এরকম কাস্তে আকৃতির হয়ে যায়, সেই ক্ষেত্রে আকারটা কিরকম হয়ে গেল, সিকল টাইপ হয়ে গেল। আর এই ক্ষেত্রে যেহেতু হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাচ্ছে, তাই অ্যানিমিয়া বলা হচ্ছে। তো এটা কি কারণে হয়? এটা হচ্ছে এই যে হিমোগ্লোবিন গঠনকারী যে জিনটা, তার কি হয়, মিউটেশন হয়ে যায়। সেই অত ভেতরে ঢুকতে হবে না, এটা একটা জিন থাকে, যে জিনের তোমার এইচবি জিন, ঠিক আছে। তো এসটা হচ্ছে ওয়াইল্ড টাইপ, ঠিক আছে। তো এই এইচবি জিনের কি হয়, ওটা অত তোমরা মনে রাখতে পারলে পারবে, না পারলে সমস্যা নেই। কি হয়, 6 নম্বর পজিশনে কি হয়, সেটা হচ্ছে সেখানে ভ্যালিন ইনকর্পোরেটেড হয়ে যায়। সেখানে হচ্ছে একটা ভ্যালিন ঢুকে যায়, ওখানে বোধহয় গ্লাইকোসিন বা কিছু একটা থাকে, সেই জায়গাটা দেশে ভ্যালিন ঢুকে যায়, তখন কি হয়, এরকম স্ট্রাকচার হয়ে যায়। তার ফলে সম্পূর্ণরূপে যে পলিপেপটাইড যেটা হিমোগ্লোবিন গঠন করে, তার সিনথেসিস হয় না। তখন কি হয়, অ্যানিমিয়া, হিমোগ্লোবিনটা এরকম আকার হয়ে যায়। এটা বলা হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া। বাট ওই জিনটার মিউটেশনের জন্য সিকল সেল অ্যানিমিয়া যেমন হলো, ঠিক পাশাপাশি আমাদের যে হৃৎপিণ্ড আছে বা কিডনি আছে, তাদের ক্ষেত্রেও একটা বিশাল ধরনের প্রভাব পড়ে যদি অ্যানিমিয়াটা সিকল সেল হয়ে যায়, সিকল সেল অ্যানিমিয়া যদি হয়ে যায়, বা হিমোগ্লোবিনের আকারটা যদি এরকম হয়ে যায়। তাহলে দেখো, কিডনির সঙ্গে বা হৃৎপিণ্ডের সঙ্গে তোমার এর কোনো নিশ্চয় সম্পর্ক নেই, আরবিসির কোনো সম্পর্ক নেই। তা সত্ত্বেও একটাই জিন, সেই জিনের মিউটেশনের জন্য, এইচবি জিন, এই জিনের মিউটেশনের জন্য কি হচ্ছে, হৃৎপিণ্ড বা কিডনির উপরেও একটা প্রভাব পড়ছে। এরকম ধরনের যে আনরিলেটেড বৈশিষ্ট্যগুলো একটাই জিন নিয়ন্ত্রণ করছে, সেই ঘটনাটাকে বলা হচ্ছে প্লায়োট্রফি। ঠিক আছে, এবার দেখো প্লায়োট্রফির ক্ষেত্রে আমরা কি দেখলাম, প্লায়োট্রফির ক্ষেত্রে আমরা দেখলাম যে দুটো আনরিলেটেড বৈশিষ্ট্য একটাই জিন, তার মানে কি হচ্ছে, এই ক্ষেত্রে কি দেখলাম, সম্পর্কহীন একাধিক যে বৈশিষ্ট্য, সেই সম্পর্কহীন একাধিক বৈশিষ্ট্য কে নিয়ন্ত্রণ করছে, একটি জিন বা জিনোটাইপ। একটি জিনোটাইপ, কারণ জিনোটাইপ বলছি তার কারণ হচ্ছে এভাবে তো একটা জিন লিখি না, দুটো একসঙ্গে লিখি, এরকম হবে, দুটো অ্যালিল একসঙ্গে থাকে, তাই জিনোটাইপ করছে। তাহলে একটাই জিনোটাইপ কি করছে, বা একটাই জিন কি করছে, সম্পর্কহীন একাধিক বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে। এবার যদি এমন হয় যে একটাই জিন না, এখানে লিখে দিলাম অনেকগুলো জিন, উল্টোটা একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করছে। অনেকগুলো জিন যখন একটি বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করছে, তখন তাকে কি বলবো, তখন সেই ঘটনাটাকে বলা হয় পলিজেনেটিক ইনহেরিটেন্স। কি বলা হয়, পলিজেনেটিক
জেনেটিক ইনহেরিটেন্স, বা বাংলায় বলা হয় বহু জিন উত্তরাধিকার। তাহলে প্লাইট্রপির ক্ষেত্রে কি দেখা যায় যে এক বা একাধিক সম্পর্কহীন বৈশিষ্ট্য একটা নির্দিষ্ট জিনোটাইপ নিয়ন্ত্রণ করে বা একটা জিন নিয়ন্ত্রণ করে। কিন্তু পলিজেনেটিক ইনহেরিটেন্স কাকে বলে? যেখানে অনেকগুলো জিন বা একাধিক জিন বলতে পারো, ঠিক আছে, যখন একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করবে তখন সেটা বলা হয় পলিজেনেটিক ইনহেরিটেন্স বা বহু জিন উত্তরাধিকার। ঘটনাটা কিরকম? ঘটনাটা তাহলে কিরকম হয়? মনে করো যে R1, ঠিক আছে, এটা একটা জিন R1, এই একটা জিনোটাইপ গেল। তার সঙ্গে মনে করো R2, R2, এই একটা জিনোটাইপ। গমের ক্ষেত্রে এটা দেখা যায়, গমের যে বীজ, কি বলা হয়? কার্নেল বলা হয়, তাই তো, হুইট কার্নেল বা গমের বীজের যে কালার হয়, বিভিন্ন ধরনের কালার দেখা যায়। বলা হচ্ছে যে এই হুইট কার্নেলের কালার আর জিন নিয়ন্ত্রণ করে। এরকম যদি দুটো, এগুলো সবগুলো চারটেই যদি ক্যাপিটাল আর এরকম R1, R1, R2, R2 এরকম থাকে, তখন সেটা হচ্ছে ডিপ লাল, মানে হচ্ছে গাঢ় লাল, ঠিক আছে, ডিপ রেড বা গাঢ় লাল রঙের এই গমের কার্নেলটা হয় এরকম, ঠিক আছে। এবার এই জিনগুলো রিসেসিভ কি আছে? এর কটা জিন আছে? একের বেশি, দুটো জিন আছে রিসেসিভ, R1, R1, R2, R2। এইটা যদি থাকে, এরকম যদি জিনোটাইপ থাকে, তাহলে সেটা হচ্ছে হুইট কার্নেলটা কি হবে? মোটামুটি সাদা কালারের মতো হবে, ঠিক আছে। এরকম যদি হয় তাহলে হুইট কার্নেলটা মোটামুটি কি হবে? সাদা কালারের মতো হয়ে যাবে। এবার ঘটনা হচ্ছে এই যে হুইট কালারটা সাদা কালারের হয়ে গেল, এই ঘটনাটাকে তুমি মানে কিভাবে বলতে পারো? যদি ক্যাপিটাল স্মল r1, স্মল r1, স্মল r2, স্মল r2 এগুলো যদি একসঙ্গে থাকে তাহলে হচ্ছে সাদা, আর যদি এইগুলো সব একসঙ্গে থাকে তাহলে হবে গাঢ় লাল। এবার যদি এমন হয় যে R1 একটা আছে আর স্মল r1 আছে আর R2 আছে, এই ক্ষেত্রে দেখো কটা ডমিনেন্ট আছে, কটা আছে? যদি একটা, দুটো, তিনটে। এই কারণে যে কালারটা হবে সেটা হচ্ছে নিচে লিখছি মিডিয়াম ডিপ রেড। আবার এরকম যদি হয় R1, R1, R2, R2, এই ক্ষেত্রে কটা ডমিনেন্ট আছে? দুটো। তাহলে এটাকে বলা হচ্ছে মিডিয়াম রেড। আর যদি এরকম হয়, ধরো মানে R1, R1, R2, R2, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? এটাকে বলা হচ্ছে শুধু রেড। আর যদি এরকম হয় R1, R1, R2, R2, তাহলে সেটা হচ্ছে হোয়াইট, সাদা, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখো তোমরা এটা কিভাবে পাবো? এইগুলো এটা গ্যামেট তৈরি করে ক্রস করে, আমরা ক্রস করালে গ্যামেট করলে পরে চেকার বোর্ড করলে পরে এরকম ফিচার্স কিন্তু আমরা পাবো। তাহলে এই ক্ষেত্রে দেখো, সেটা আমি করলাম না, তোমাদের করা শিখিয়েছি অলরেডি, তার জন্য এটা ডিরেক্ট করলাম। এখানে দেখো এই যে ক্যাপিটাল যে আর, এটা একটা দুই প্রকার আছে, R1, R1, R2, R2, মানে দুটো জিন আছে, একটা R1 জিন, একটা R2 জিন। তাহলে এই যে জিনগুলো দেখো যখন সংখ্যায় বেশি থাকছে, R1 একটা আছে, R2, R2, মানে তিনটে, যখন কি হচ্ছে
রেড থাকছে তখন সেটা হচ্ছে মিডিয়াম ডিপ রেড। যখন চারটেই থাকছে তখন গাঢ় লাল, মানে হচ্ছে ডিপ রেড কালার। যখন তিনটে থাকছে, একটা যখন রিসেসিভ হয়ে যাচ্ছে তখন হয়ে যাচ্ছে মিডিয়াম ডিপ রেড। যখন দুটো ডমিন্যান্ট থাকছে তখন হয়ে যাচ্ছে মিডিয়াম রেড। যখন একটা থাকছে তখন শুধু রেড। যখন অনেকগুলো থাকছে তখন সেটা হচ্ছে সবগুলোই যখন কি হচ্ছে, অনেকগুলো যখন সবগুলোই যখন রিসেসিভ হচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে হোয়াইট। তাই তো? তার মানে এই ক্ষেত্রে যে জিন, সেই জিনের উপস্থিতির উপরে ডিপেন্ড করে, কতগুলো জিন উপস্থিত আছে তার উপর ডিপেন্ড করে কার্নেল কালারটা ডিপেন্ড করছে। তার মানে কি হচ্ছে, মানে অনেকগুলো জিন, একটা দুটো, তার মানে দুটো, তার মানে একের বেশি জিন একই বৈশিষ্ট্যকে প্রকাশ করছে। এমন নয় যে R1 একটা অন্য বৈশিষ্ট্য, R2 অন্য বৈশিষ্ট্যকে প্রকাশ করছে, এমন কিন্তু নয়। এক্ষেত্রে দেখো R1ও কিন্তু লাল কালার দিচ্ছে, R2ও কিন্তু লাল কালারই দিচ্ছে। তার মানে একাধিক জিন, একটা দুটো একাধিক জিন একই বৈশিষ্ট্য, সেটা কি, যে কার্নেল বা গমের বীজের যে কালার, সেই কালারটাকেই নিয়ন্ত্রণ করছে। এইরকম যখন একাধিক জিন একই বৈশিষ্ট্যকে প্রকাশ করে সেটাকে বলা হয় পলিজেনেটিক। পলি কথার অর্থ কি, অনেকগুলো, বেশি দিচ্ছি, পলিজেনেটিক ইনহেরিটেন্স। পলি কথার অর্থ হচ্ছে অনেকগুলো, জেনেটিক কোথা থেকে আসছে, জিন থেকে, মানে অনেকগুলো জিন এখানে ইনভলভ আছে, বহু জিন আছে, ইনহেরিটেন্স বহু জিন, উত্তরাধিকার, মানে বহু জিনের এক বংশ পরম্পরায় যাচ্ছে। অর্থাৎ অনেকগুলো জিন, অর্থাৎ একাধিক জিন, অনেকগুলো বলে না বলে যদি বলি একাধিক জিন যখন একই বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে তখন সেই ধরনের যে জেনেটিক সেটাকে বলা হয় পলিজেনেটিক ইনহেরিটেন্স। ঠিক আছে, বহু জিন উত্তরাধিকার। এই গেল মোটামুটি তোমাদের আজকের স্টাডি। ঠিক আছে, এগুলো তোমরা পড়ো, বাড়িতে পড়াশোনা করো, দেখো বুঝতে পারো কিনা। যদি বুঝতে পারো তাহলে খুব ভালো কথা, যদি বুঝতে না পারো আমাকে মেসেজ করবে, আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করবো। কেমন? তাহলে আজকে আমরা কি কি পড়লাম তোমার থেকে একবার যদি রিমাইন্ড করি। আজকে আমরা পড়লাম হচ্ছে, প্রথমত পড়েছি যে ব্লাড গ্রুপ বুমডে ফিনোটাইপ, যেখানে আমরা দেখেছি যে এ অথবা বি, আই বি অ্যালিল থাকা সত্ত্বেও রক্তের গ্রুপ ও হয়ে গেছে। কেন হয়েছে? কারণ সেখানে একটা মিউটেশন ঘটেছে, এইচ স্ট্রাকচার গঠনের জন্য দায়ী যে জিনটা, তার মিউটেশন ঘটে গেছে। এটা আমরা একটা পড়েছি। দ্বিতীয় আমরা পড়লাম হচ্ছে এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস এবং হাইড্রক্স ফিটালিস। এটা কেন হয়েছিল, যে আরএইচ মা হয়ে গেছিল আরএইচ নেগেটিভ, আর ভ্রূণ হয়ে গেছিল আরএইচ পজিটিভ। এই ক্ষেত্রে ভ্রূণের দেহ থেকে রক্ত যদি মায়ের শরীরে গিয়েছিল, সেক্ষেত্রে কি হয়েছিল, মায়ের শরীরে অ্যান্টি আরএইচ ফ্যাক্টর তৈরি হওয়ার জন্য সেই অ্যান্টি আরএইচ ফ্যাক্টর ভ্রূণের দেহে এসেছিল, এসে সেখানে আরএইচ আরবিসিগুলোকে নষ্ট করে দিত, যার ফলে ভ্রূণের রক্তাল্পতা দেখা গিয়েছিল। এটাকে বলেছিলাম আমরা এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস। এবং সেকেন্ড চাইল্ডের ক্ষেত্রে এই এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিসটাকে আমরা বলেছিলাম কি, এইচডিএন হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, বা বলেছিলাম হাইড্রক্স ফিটালিস। তাই তো? এবং তারপরে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে মেন্ডেলবাদের বিসরণ। সেটা হচ্ছে অ্যালিলিক ইন্টারাকশনগুলো কি ছিল, এটা ছিল ইনকমপ্লিট ডোমিনেন্স, এটা 1:2:1 রেশিও পেয়েছিলাম, মিরাবিলিস জালাপার ক্ষেত্রে দেখেছিলাম, বা সন্ধ্যা মালতিক আছে। দ্বিতীয় দেখেছিলাম আমরা হচ্ছে মাল্টিপল অ্যালিল, যেটা রক্তের ক্ষেত্রে দেখেছিলাম যে 2 এর বেশি অ্যালিল থাকে। তৃতীয় আমরা দেখলাম যে তোমাদের কোডোমিন্যান্স বা সহপ্রকটতা, সেটাও আমরা এবিও রক্তের গ্রুপের ক্ষেত্রে দেখেছিলাম যে এ এবং আইবি দুটো অ্যালিল ডোমিন্যান্ট যখন একসঙ্গে থাকছে তখন দুজনের বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, এটা মেন্ডেল কিন্তু বলেনি। এটা একটা আমরা দেখলাম। আর কি দেখেছি, পলিজেনেটিক ইনহেরিটেন্স। সেক্ষেত্রে কি দেখলাম, যে অনেকগুলো জিন, অর্থাৎ একাধিক জিন যখন একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যকে প্রকাশ করছে তখন সেটা হচ্ছে পলিজেনেটিক ইনহেরিটেন্স, যেটা আমরা গমের যে বীজের কালার সেটা দিয়ে দেখলাম। আর কি দেখলাম, প্লায়োট্রপির ক্ষেত্রে কি দেখলাম, পলিজেনেটিক ইনহেরিটেন্সের ঠিক উল্টো। এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে একটা জিন, একটা নির্দিষ্ট জিনোটাইপ কি করে, অনেকগুলো সম্পর্কহীন বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। যেমন আমরা দেখেছিলাম সিকেল সেল অ্যানিমিয়া, তারপরে আমরা দেখেছিলাম যে ড্রসোফিলার উইং এর জিন, এইগুলো আমরা দেখেছিলাম। আরও একটা এক্সাম্পল হবে ফিনাইলকিটোনিরিয়া, এগুলো আমরা দেখলাম। এইগুলো আমাদের আজকের স্টাডি, আমরা এই পর্যন্তই করলাম। পরের দিন আমরা ফার্দার স্টাডি শুরু করব। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।